আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রবের। তার সাথে সাথে স্মরণ করছি যারা রক্তের সমুদ্র পাড়ি দিয়ে ইসলামের এই সুশীতল পতাকাকে আমাদেরকে উপহার দিয়েছেন। তার সাথে সাথে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি যারা আজও শহীদি তামান্না হৃদয় ধারণ করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করার লগ্নে প্রাণান্তর আল্লাহর এই ময়দানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের ন্যাক হায়াত ও সুস্থতা কামনা করে আমি শুরু করছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফেরাউন তত্ত্ব। এই ফেরাউন তত্ত্ব শুরুতে আমি সর্বপ্রথম ফেরাউনের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি, তারপরে আমি ফেরাউন তত্ত্ব নিয়ে বলবো ইনশাল্লাহ। ফেরাউন শব্দটি মিশরের বাদশাদের একটি উপাধি। আর এই যে ফেরাউন তত্ত্বটি আমি আজকে আলোচনা করার জন্য বলছি, উনি হলেন, ওনার পুরো নাম, আগের নাম ছিল, ফেরাউন হওয়ার আগের নাম ছিল ওয়ালিদ ইবনে মাসাদ ইবনে রায়হান। এই ওয়ালিদ ইবনে মাসাদ ইবনে রায়হান তিনি হলেন ইস্পাহান শহরের। তিনি ওখানে হতদরিদ্র এবং খুবই অসহায় পরিবারের একটি ছেলে ছিলেন। ওখান থেকে তিনি কিছু ঋণ নিয়ে সেই ঋণের টাকা পরিশোধ না করে তিনি পালিয়ে গিয়েছেন সে শামস দেশে। ওখানে তিনি রুটি রোজগারের ব্যবস্থা করতে না পেরে সেখান থেকে তিনি চলে গিয়েছেন মিশরে। আর সেখান থেকে তার কার্যকলাপ, ব্যবসা সব কিছু শুরু করেন। সেখানে তিনি সর্বপ্রথম তরমুজ ব্যবসা শুরু করলেন। কীভাবে তরমুজ ব্যবসা শুরু করলেন সেই ইতিহাস আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ অন্য একদিন আপনাদেরকে বলবো। আমি আজকে শুধু তার সংক্ষেপে পরিচয় তুলে ধরছি। সেখানে তিনি তরমুজ ব্যবসা করতেন এবং ওখানে তিনি একটি গোরস্থানে অর্থাৎ কবরস্থানে তিনি সিকিউরিটি গার্ড হিসাবে ছিলেন। তিনি তরমুজ ব্যবসা করছিলেন এবং সাথে সাথে তিনি গোরস্থানের গার্ড ছিলেন। আর রাতের বেলা তিনি ওই গোরস্থানে কাফন চুরি করতেন। আমাদের দেশেও একটি প্রচলন আছে যে গোরস্থানে বুড়কুন্দি নামক একটি প্রাণী আছে, সেটি গোরস্থানের মৃত মানুষের কবর দেওয়া লাশ তুলে ফেলে সেগুলো খেয়ে ফেলেন। এরকম একটা প্রবাদ আমাদের দেশে আছে। এর সত্যতা ইনশাল্লাহ অন্য একদিন আলোচনা করব। এবং ওখান থেকে কিছু দুষ্ট লোকও আছেন, সে কাপড়গুলো চুরি করেন যাতে করে এই কাপড়গুলো চুরি না হয় কিংবা লাশের কোনো ক্ষতি না হয়। সেই কারণে তিনি ওখানে গোরস্থানে চাকরিরত ছিলেন এবং তখনকার সময়ও এখনও আরবও খুব উল্লেখযোগ্য হারে বেতন দিয়ে ও গোরস্থানের জন্য সিকিউরিটি গার্ড রাখা হতো। এখনও আরবে অনেক জায়গায় রাখা হয়। যাই হোক, সেই গোরস্থানে তিনি উল্লেখযোগ্য বেতনে একটা চাকরি করতেন মোটামুটি। আর তিনি ওখানে কাপড় চুরি করতেন। অর্থাৎ এক কথা হলো তার প্রধান পেশা ছিল কাপড় চোর আর তরমুজ ব্যবসায়ী। তার উল্লেখযোগ্য পেশা হলো কাপড় চোর, অর্থাৎ তিনি একজন কাপড় চোর ছিলেন। আর তার সহযোগী ছিলেন হামান, যার কথা পবিত্র কোরআনে কারিমে 6টি বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে যে ফেরাউনের সহযোগী হামান। এটা অনেক জায়গায় আছেন। আমি তার একটা এক্সাম্পল দিচ্ছি। সূরা কাসাস 28 নম্বর সূরা 38 নম্বর আয়াতে তিনি হামান যে ফেরাউনের সহযোগী সেখানে উল্লেখ আছে। যাই হোক, আমি আর সেদিকেও ব্যাখ্যা দিচ্ছি না সময়ের স্বল্পতার কারণে। এই ফেরাউন আর ফেরাউনের তুলনায় হামান ছিল খুবই চালাক, দুষ্ট বুদ্ধি ভরপুর এবং শিক্ষিত বটে।
ফেরাউনের তুলনায়, ফেরাউন তার তুলনায় তত শিক্ষিত ছিল না, আর তত চালাক চতুর ছিলেন না, অর্থাৎ শিক্ষিত কম ছিলেন। প্রত্যেকটি রাজা বাদশাদের আমরা দেখি খুব চালাক চতুর দুষ্ট লোকদেরকে তাদের আশপাশে রাখা হয় তাদের সহযোগী হিসাবে, কারণ দুষ্ট বুদ্ধি না হলে তো সে জালিম, ব্যভিচার, নিষ্ঠুর, অত্যাচারী শাসকগুলো টিকতে পারে না। ঠিক একই অবস্থায় সেই সময়ও ছিল। এই ফেরাউন যখন আর হামান তো একসাথে যখন মোটামুটি তাদের কার্যকলাপ খুব ভালোভাবে চলছিল এবং লাভজনক হচ্ছিল, অর্থকড়ি অনেক হয়ে গেলেন, হামান সেই দুষ্ট বুদ্ধি কুচক্রি দিয়ে সেখানকার বাদশাকে মেরে ফেলা হলো একটু দূরবর্তী একটি প্রদেশে। চলে বলে কৌশলে সেখানে তারা ক্ষমতার অধিষ্ঠিত হলেন। একদিন ফেরাউন হামানকে বললেন, আমি তো পুরো পৃথিবীর শাসন ক্ষমতা আমার হাতে ধীরে ধীরে চলে আসছেন, অনেক আমি ক্ষমতাধর হয়ে গিয়েছি। আমরা একটা কাজ করব, এখন থেকে লোকদেরকে বোঝাতে হবে কোনো খোদা নাই, নাউজুবিল্লাহ, আমি খোদা, আমাকে খোদা বলার সে ব্যবস্থা করতে হবে, অর্থাৎ আমি বাদশা, আমি খোদা। যাই হোক, হামান বললেন, না, এটি তো হতে পারে না, এটি কখনো মেনে নেবে না, সম্ভব না। ফেরাউন বললেন, সম্ভব, সবই সম্ভব। যদি আমি সাধারণ তরমুজ ব্যবসা থেকে যদি আমি এবং কবরস্থানের দারোয়ান থেকে যদি কাপড় স্টোর থেকে যদি আমি সাম্রাজ্যের মালিক হতে পারি, বাদশাহ হতে পারি, তাহলে এটি সম্ভব যে আমি খোদা বলি প্রতিষ্ঠিত করা। হামান বলল, ঠিক আছে, সম্ভব, তবে একটি কথা আছে, কন্ডিশন আছে। সে কন্ডিশন হলো, তোমাকে 50টি বছর অপেক্ষা করতে হবে। হ্যাঁ, করা যাবে। তারপরে কি করা যায়? তোমাকে 50 বছর অপেক্ষা করতে হবে। এখনকার যারা বুদ্ধিজীবী, এক আল্লাহ তৌহিদবাদে বিশ্বাস করে, এক রিসালাতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তার অস্তিত্ব বিশ্বাস করে, যারা জ্ঞানী গুণী, তাদেরকে তুমি নিধন করতে হবে। আর এই ফাঁকে দিয়ে একদিকে বর্তমান যারা শিক্ষিত, সচেতন, ধর্মবিরু, আল্লাহবিরু লোক আছেন, তারা নিধন হয়ে যাবে। আরেকদিকে যারা নতুন প্রজন্ম আসবে, তাদেরকে তোমার শিক্ষা ব্যবস্থা এমনভাবে ইনক্লুড করতে হবে যে তোমার মতবাদ, তুমি যে খোদা, তোমার যে দার্শনিক, তোমার যে অর্থ ব্যবস্থা, তোমার যে রাষ্ট্র ব্যবস্থা, তোমার যে চিন্তা চেতনা, তাদের ভিতরে ঢুকাতে হবে। তাহলে একদিকে এই প্রজন্ম সমলুৎপাটন হয়ে যাবে, নিধন হয়ে যাবে, অন্যদিকে নতুন প্রজন্ম শুধু তোমার মতবাদ ছাড়া, তোমার তত্ত্ব ছাড়া, তোমার আদর্শ ছাড়া, এই আদর্শ অবশ্যই এই আদর্শ না, অর্থাৎ আদর্শ দুই প্রকার, ভালো আদর্শ, খারাপ আদর্শ কথা আমি মিন করছি, এটি তাদের ভিতরে ইনক্লুড করতে হবে, তাহলে সম্ভব। ঠিক আছে, এতদিন যেহেতু অপেক্ষা করতে পেরেছি, 50 বছর অপেক্ষা করা যাবে, সমস্যা নেই। তখন সে একদিকে তার অত্যাচারী শাসন ব্যবস্থা, নিষ্ঠুরতা চালাতে শুরু করলেন। সেই তখনকার সময় সকল জ্ঞানী গুণী শিক্ষিত এবং এক আল্লাহর বিশ্বাসী সকলকে নিধন করা, হত্যা করা, বন্দি করা। অন্যদিকে তার তথ্য নতুন প্রজন্মের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া, তার মিশন শুরু করল। প্রিয় ভাইরা, এই ফেরাউনের আরেকটি কথা আমি বলে দিই। কোরআনে কারিমে এই ফেরাউনের সম্পর্কে অনেক জায়গায় অনেকবার বলা হয়েছে, প্রায় 27টি সূরায় 74 বার এই ফেরাউনের কথা বলা হয়েছে। এই অত্যাচারী, জুলুম, নিষ্ঠুর শাসকের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রিয় সুধী, প্রিয় আমার দিনী ভাইয়েরা, সর্বপ্রথম সুদের প্রচলন এই ফেরাউন করছেন। তাহলে বর্তমান আগের যে ফেরাউন আর হামান তার সহযোগী, তাদের চিন্তা চেতনা, তাদের দার্শনিকতা
তাদের মননশীলতা, কুমননশীলতা আমরা বর্তমান আমাদের সমাজ ব্যবস্থায় দেখতে পাই। তাদের তথ্য আমাদেরকে যদি আজকে ডারউইনের তথ্য আমরা কয়েক বছর পর পর হঠাৎ উদয় হয় মুখস্থ করানো হতো, এখন এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে আমাদের সমাজে। সেটা মানুষের উৎপত্তি থেকে হয়েছে সে বিষয়ে সবাই জানেন, আমি বার নাই বললাম। তারপরে এসে আমাদের শরীফার গল্প ট্রান্সজেন্ডার নিয়ে। এরপর আসুন, এগুলো হলো ফেরাউন যে তথ্য আমাদেরকে, যদিও এই জিনিসটা আমাদের বর্তমান শাসক আর তথাকথিত বুদ্ধিজীবী নামক কিছু জ্ঞান পাপী বুদ্ধিজীবী আমাদেরকে এই শব্দটা প্রাণ তত্ত্বটা লুকাইতে রেখে প্রাণ তত্ত্বকে আমাদের সমাজ রাষ্ট্রে ইমপ্লিমেন্ট করার জন্য এক মহা প্রচেষ্টায় তারা কর্ম লিপ্ত আছেন, আর তারা সেটি সাকসেস করার জন্য প্রাণবন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার কয়েকটি এক্সাম্পল আমি দিচ্ছি। তিনি একদিকে প্রথম সুদ আর ঘুষের প্রচলন শুরু করলেন, আরেকদিকে শিক্ষা ব্যবস্থা, আরেকদিকে সমাজে বুদ্ধিজীবী জ্ঞানী এক আল্লাহ বিশ্বাসী সত্যের অনুসন্ধানীকে সমূলে উৎপাটন করা শুরু করলেন। অন্যদিকে তিনি তার তথ্যগুলোকে বিস্তার করতে শুরু করলেন। দেখুন, আমাদের সমাজে আমি একটু কথা বলে শেষ করব। তাহলে শিক্ষা ব্যবস্থার কথা আপনারা সবাই জানলেন, এটি আমি আর উল্লেখ করলাম না। আমাদের দেশে প্রায় 37টি প্রাইভেট মেডিকেল কলেজ আছেন সরকারি, 58টি সরকারি বিশ্ববিদ্যালয় আছেন, 37টি মেডিকেল কলেজে প্রায় 5380টি সিট আছেন এবং প্রায় 90,000 পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা। সেগুলোকে কী করছেন? আমাদের সুদ, ঘুষ, দুর্নীতি, সেটি প্রত্যক্ষ পরোক্ষ অনেক বাবা আছেন। আর কি আছেন? সমাজ জ্ঞানী গুণী, কখনো বুঝতে পারবেন না যে কীভাবে তারা ফেরাউনিক কায়দায় আমাদের সাধারণ লোকজন পকেট খালি করছেন আর হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে যাচ্ছেন জুলুম করে শিক্ষার নামে। দেখুন, এখানে এই বিশ্ববিদ্যালয়ে যখন একটি ছাত্র তার জীবনে এইচএসসি কমপ্লিট করে তার জীবনে প্রথম সিঁড়ি পা দেওয়ার জন্য সে প্রস্তুতি নিয়ে পরীক্ষার ভর্তি যুদ্ধের জন্য এগিয়ে আসেন, ঠিক সেই সময় পাবলিক বিশ্ববিদ্যালয় যখন ফর্ম ছাড়লেন, ঠিক পরীক্ষা হচ্ছে, কিছু হতে যাচ্ছে, রেজাল্ট হচ্ছে না। রেজাল্ট দেওয়ার আগে দাম করে হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো তারা তো পরীক্ষা নেন নাই, রেজাল্টের ভিত্তিতে তাদের ফর্ম ছাড়ে এবং তারা ভর্তি পরীক্ষা খুব দ্রুত গতিতে পাবলিক শেষ না হতে হতে তাদের ভর্তি কার্যক্রম তারা কমপ্লিট করে ফেলেন। এখন প্রশ্ন হলো, সমস্যা কোথায়? আমাদের সমস্যা এই জায়গায়। সেটি হলো, আমাদের কোনো স্টুডেন্ট সে জানে না সে অনেক মেধাবী তো চান্স পায় না, তাই না? সে মেধাবী, সে জানে না সে কি মেডিকেল আসবে কি না, সে জানে না সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোথাও আদৌ আসবে কি না। তার ছাত্রত্বকে টিকিয়ে রাখার জন্য, তার ইয়ার লস থেকে নিজকে সেভ করার জন্য সে বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলোতে সে ভর্তি হতে বাধ্য হচ্ছে। আর সেগুলোতে ভর্তি হওয়ার জন্য অ্যাভারেজ 10,000 প্লাস তাদের খরচ করতে হয়, 10,000 টাকা প্লাস তাদের খরচ করতে হয়। তাহলে আমাদের টোটাল পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সহ প্রায় আসন সংখ্যা হলো 1 লাখের মতো, অর্থাৎ 95,380টি আসন। এবার দেখুন, যদি ও আসনে এগেনস্টে তারা 10,000 টাকা করে অ্যাভারেজ দিতে হয়, মেডিকেল তো আরও বেশি, মেডিকেলে একজনে ভর্তি হতে লাগে 25,000 প্লাস, আর পাবলিক বিশ্ববিদ্যালয় লাগে অর্থাৎ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, ওখানে অ্যাভারেজ 10,000 করে ধরি আমি সর্বনিম্ন। তাহলে 95 অলমোস্ট 1 লক্ষ স্টুডেন্টকে তারা জিম্মি করে এখানে ভর্তি করান, তারা বাধ্য হন ভর্তি হতে। তাহলে আপনারা বলুন, কোনো স্টুডেন্ট যদি মেডিকেলে চলে আসেন, ইঞ্জিনিয়ারিংতে চলে আসেন কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে আসেন, সে কখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে সে অনার্স মাস্টার্স কখনোই করবে না। এটা বোকা হলেও করবে না, অন্তত চালাক না হলেও। কিন্তু
যখন তারা পাবলিকে আসি যান তখন তারা অসায়ত্ত হয়ে তারা নিজের ক্ষতি স্বীকার করি হলো যে বাবা মায়ের 10,000 টাকা ক্ষতি হোক, আমার জীবনের জন্য আমি একটা যুদ্ধ যাই। সে জানে সেটি অনিয়ম হয়েছে, তারপরে সে করতে হয়। এখন প্রশ্ন হলো কেন তারা এগুলো করছে? তারা কি জানেন না? কারণ যারা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেরা তারা কখনো পাবলিকের জন্য প্রিপারেশান নেন না। যদি আসিয়ে যান তারা জানে না কীভাবে আসছেন। গ্রামীণ খেটে খাওয়া কৃষক, মজুর, অসহায়, হতদরিদ্র, স্বল্প বেতনে চাকরিজীবী কিংবা ছোটোখাটো কুটির শিল্প কিংবা ছোটোখাটো ব্যবসায়ী, তাদের ছেলে মেয়েগুলো এখানে পড়াশোনা করেন। আর তাদের পকেট কেটে আমাদের শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনেক যোগ সাজস হয়ে বিশাল হাজার হাজার কোটি টাকা আমাদের ফ্যামিলি, আমাদের থেকে, আমাদের সন্তান থেকে যারা না খেয়ে কৃষিকাজ করে অন্যের জমিতে বদলা বর্গা শাসি করে ছেলেকে পড়াচ্ছেন, তাদেরকে সর্বহারা করে ছাড়ছেন। তার দেখুন জীবনের প্রথম শ্রেণী থেকে সে দুর্নীতিতে, অসাহিত্যের, ঘুষের শিকার হচ্ছে, সেটি হয়তো সে বুঝতে পারছে না। যখন তার জীবনে একটা ম্যাচুরিটি আছে, তাহলে তাকে প্রথম ট্রেনিং দেওয়া হচ্ছে যে এই ব্যবস্থা হলো এরকম। তাহলে যে ছেলে এই বিদ্যুৎ দিয়ে যাবে তার ট্রেনিং দেওয়া হচ্ছে কীভাবে ঘুষ খেতে হয়, কীভাবে ঘুষকে হালাল করতে হয়, কীভাবে সুদকে হালাল করতে হয়, কীভাবে অনিয়মকে নিয়ম করতে হয়। তাহলে সে যখন মাস্টার্স ডিগ্রি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করবে, সে কি ভালো সন্তান হবে? সে কি ভালো ব্যবসায়ী হবে? সে কি ভালো চাকরিজীবী হবে? সে কি কোনো ভালো কর্মকর্তা হবে? নিশ্চয় না। কারণ সে তো ওখান থেকে আসে নাই, সে ট্রেনিংয়ের মাধ্যমে এসেছে এখানে। কি ট্রেনিং? কুরাষ্ট্র শাসন ব্যবস্থার ট্রেনিং। তাহলে এটিকেও আপনি ফেরাউন তত্ত্বের সাথে মিল করতে পারবেন। কারণ তার মেন উদ্দেশ্য ছিল টাকা ইনকাম করা। টাকা নিয়ে ইনকাম করার পরে সে সহযোগী, হামানের সহযোগীতে সে রাষ্ট্রীয় ক্ষমতায়, তারপর তাকে খোদা দাবি করা। আজ আমাদেরকে অক্টোপাসের মতো চতুর্দিক থেকে আক্রমণ করে আসছে। একদিকে শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ করছেন, একদিকে বিভিন্ন তথ্য দিয়ে আক্রমণ করছেন, আরেকদিকে ইসলামকে আক্রমণ করার জন্য এক আজহারি সাহেবকে আক্রমণের জন্য আরেক আজহারি সাহেব তৈরি করছেন। এখন আর কিন্তু তথাগত জ্ঞান পাবে বুদ্ধিজীবী, বিভিন্ন অধ্যাপক, জ্ঞান পাবে অধ্যাপক আর কথা বলতে হবে না। বিভিন্ন ডক্টর অধ্যাপক আছে না, আমি নাম বলতে চাচ্ছি না, সেই সকল অধ্যাপকগুলো আর কথা বলতে হবে না। যারা সংসদকে উদ্বোধন করে গানের সুরে সুরে, সেই সকল নাচনোয়ালির আর আমাদের আলেম সমাজের বিরুদ্ধে কথা বলতে হবে না। অর্থাৎ ওই যে ফেরাউন নিধন করা, নতুনকে সৃষ্টি করা, তারা নতুন করে আলেম সৃষ্টি করছেন। কি এক শ্রেণী আলেম ফতুয়া দিবেন, নামাজ বাধ্যতামূলক নয়। এক শ্রেণী আলেম FBC সিনেমা হল উদ্বোধন করবেন কোরআন তেলাওয়াত তার হাদিস বলে। এক শ্রেণীর লোক সুদকে হালাল করার জন্য হাদিস বলবেন। এক শ্রেণীর লোক যখন একটি আলেমকে জেলখানায় আবদ্ধ করবেন, আরেক শ্রেণী আলেম মিষ্টি বিতরণ করবেন। দুই শ্রেণী আলেম কিন্তু আলাদা। আলেম নাম দেওয়া হয়েছে আলেম, যে এক শ্রেণী পড়াশোনা করে আসছেন ফেরাউন তত্ত্বকে সাকসেস করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য। আর এক শ্রেণী আলেম আছেন দাইলাল্লাহ হিসাবে, আল্লাহর আহ্বায়নকারী হিসাবে দায়িত্ব পালন করতে। তাহলে আপনি বুঝতে হবে তারা চতুর্মুখী। একদিকে সুদ, একদিকে দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা, আরেকদিকে আপনার সাথে মোকাবেলা করার জন্য আপনার মতো লোক তৈরি করছেন, তারা সাকসেস। তাই আসুন আমরা আগাম প্রস্তুতি নিই। আগামী জুন, জানুয়ারি আর ফেব্রুয়ারির জন্য আগাম পূর্বাভাস হচ্ছে, আরও ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে আসতে যাচ্ছে। আর সেটার জন্য আপনার ফ্যামিলি থেকে আপনার ভাইকে গড়ে তোলা হচ্ছে। সেই তথ্য দেওয়ার জন্য আপনি কাকে ঠেকাবেন? আপনি কোন আলেমকে ঠেকাবেন? আপনি আলেম দাইলাল্লাহ হিসেবে কাজ করছেন, আপনি আরেকটি বাইকে ফেরাউন তথ্য নিয়ে আপনার মতো আলেম করি দাঁড়িয়ে আর টুপি মাথা দিয়ে আপনার পিছনে লেলিয়ে দিচ্ছে। সুতরাং আপনি পার পাবেন না যদি এখনও জাগ্রত না হন। প্রিয় ভাইয়েরা, সময়ের স্বল্পতার কারণে ফেরাউন তথ্যটি, বাকি পর্বটি ইনশাল্লাহ আমি আগামী পর্বে দৌড়ে তোলার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।